হ্যালো ডিয়ার ডাব্লিউবিসিএস এক্সাম কমরেডস। আমরা মূলত যে সিরিজ শুরু করেছিলাম ডাব্লিউবিসিএস কে মাথায় রেখে জিএস প্রশ্নের প্রতিটি সাবজেক্ট পরতে পরতে জানার, বোঝার, শেখার বা এখান থেকে কি নির্দেশ নিয়ে যাওয়ার যে সিরিজ শুরু করেছিলাম, সেই নিরিখে কিন্তু আজকে আমাদের টপিক হচ্ছে মডার্ন হিস্ট্রি। এবার এই মডার্ন হিস্ট্রিটা এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স রয়েছে। ডাইনামিক জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, বিশেষ করে সিভিল সার্ভিস বা বিশেষ করে যে সিলেবাস ছিল এতদিন ধরে, তাই এত টানা পড়েন এই পর্বটাতে। সুতরাং এই মডার্ন হিস্ট্রির যে স্লট, এটা কিন্তু খুবই মন দিয়ে তোমরা দেখবে। এবং আবার বলছি, অন্যান্য পরীক্ষার পড়াশোনার ধরন বা দৃষ্টিভঙ্গি যা থাকবে, যেভাবে তুমি মুখস্থ করার জন্য ডেটা নেওয়ার জন্য চেষ্টা করবে, ডেটা লাগবে, আমি বারণ করছি না। তার সঙ্গে সঙ্গে যদি ডাব্লিউবিসিএস ক্র্যাক করতে হয়, পশ্চিমবঙ্গ সরকারের 1 নম্বর চাকরি ক্র্যাক করতে হয়, আফটার অল এটা সিভিল সার্ভিস, তাহলে তোমাকে সেই ম্যাচুরিটি দিয়েই জিনিসগুলোকে কিন্তু তার কারণ ব্যাখ্যা করতে হবে বা সেই কারণগুলোকে বা তার অ্যানালিসিসগুলোকে কিন্তু পুরোপুরি নিতে হবে। তো সেই নিরিখে কিন্তু সেই জিনিসগুলো পরতে পরতে ভালোভাবে বোঝার চেষ্টা করো। কারণ আবার রিমাইন্ড করে দিচ্ছি, ডাব্লিউবিসিএস মিনস ডাব্লিউবিসিএস, অন্য কোনো পরীক্ষার সাথে কিন্তু তুলনা করা বা সেই রকম লেভেল পড়াশোনা করা যাবে না। তো সেই নিরিখেই যদি আমরা জার্নি শুরু করি, তাহলে আধুনিক ভারতের ইতিহাস পড়ার সঙ্গে সঙ্গে যখন আমরা পড়া শুরু করে দিই, তখন মূলত যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে ইউরোপীয় শক্তি কি করে ভারতবর্ষের আগমন হচ্ছে, সেখান থেকে আমরা আধুনিক ভারত বলে নিজেদেরকে ট্রেন্ড করাই। কিন্তু এই 1600 সালের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটটা যদি একটু ঠিকঠাক করে দেখা যায়, অনুধাবন করা যায়, তাহলে দেখা যাবে শুধুমাত্র ভারতবর্ষের তৎকালীন সময় দিল্লিতে যে মুঘল দরবার থাকছে, মুঘল সাম্রাজ্যের যে অভ্যুত্থান হয়ে গেছে, তার প্যারালাল দুনিয়াতেও কিন্তু নানা রকম কাণ্ড কারখানা ঘটছে। সেখানে আসছে ধীরে ধীরে বিজ্ঞানের অভ্যুত্থান, নবজাগরণের যুগ কিন্তু প্যারালালি শুরু হয়ে যাচ্ছে। ইঞ্জিন আবিষ্কার হয়ে, যন্ত্র আবিষ্কার হচ্ছে, চাহিদা পড়ে যাচ্ছে প্যারালালি যে সেই যন্ত্রের চালনার জন্য, প্রোডাকশন বাড়াবার জন্য দরকার কাঁচামাল। সেই নিরিখে বণিকরা বাজারও খুঁজছে, সেগুলো বিক্রি করব কোথায়। তো সব মিলিয়ে বণিকরা প্রথমে পর্তুগিজ, কিংবা পরে স্পেন, ফ্রান্স, পরবর্তীকালে ইংল্যান্ডের লোকজন, তারা রাস্তা খুঁজছে, সমুদ্রপথ দেখছে, এবং তারা এই এশিয়ার বিভিন্ন অঞ্চলে যে ভৌগোলিক গঠন অনুযায়ী যা জনসংখ্যা, যা কাঁচামালের রসদ, আবার উল্টো দিকে বাজার, উল্টে বিক্রি করে দেওয়াও যাবে, এই নানা রকম জিনিসপত্র দেখে তাদের চোখ ছানা বড়া হয়ে যাচ্ছে। অর্থাৎ বিদেশীয় লোকজন, রাদার ইউরোপীয় লোকজনের কিন্তু আগমন ঘটছে। এটা অবশ্যই আধুনিক ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ টপিক। কিন্তু যদি এই ট্রানজিশন দেখা যায়, কারণ এটা তো আফটার অল বণিক ছিল, ট্রেডার্স ছিল, কিন্তু একটা বণিক লোকজন দুম করেই তো ভারতবর্ষে ঢুকে পড়তে পারে না। সেখানকার লোকাল গভর্নমেন্ট কীরকম ছিল তার পর্যবেক্ষণ করা দরকার। তো সেই নিরিখে বলতে গেলে বাবা, যেটা বলতে হবে যে আধুনিক ভারতের ইতিহাস, এটা পড়ব ঠিকই আমরা, কিন্তু আমাদের জন্য বা রাদার ভারতবর্ষের ইতিহাস চর্চা করার জন্য আমরা মূলত একটু টাইম ফ্রেম যদি অন্যরকমভাবে করি, তাহলে বুঝতে সুবিধা হবে বা নিজেদের ব্রেনকে ট্রেন করতে সুবিধা হবে বা উপলব্ধি করতে সুবিধা হবে যে আমরা গল্পগুলো কীভাবে এগোবো। সেই সময়কার ইতিহাস যেমন জানছি, প্যারালালি রাজনীতি, ইকোনমি, বিজ্ঞান, এগুলো যদি পড়তে পারি, তাহলে তো আপডেটটা হচ্ছে কি আজকের দুনিয়া। তো ভারতের ইতিহাসকে পড়ার জন্য যদি আমরা একটুখানি তার সেগমেন্টেশন করে নিই, তাহলে দেখতে পাবো একটা প্রাচীন ভারতের ইতিহাস রয়েছে, এটা আমাদের সিলেবাসেও রয়েছে, অ্যানশিয়েন্ট হিস্ট্রি। তারপরে স্যার দেখতে পাবো আমরা মধ্যযুগের ইতিহাস, এবং তারপরে যেটা আমাদের টপিক আজকে যেটা শুরু করি সেটা হচ্ছে আধুনিক ভারতের ইতিহাস। কিন্তু এই প্রতিটা যুগ বা এরা, এইগুলো শুরু আর শেষ তুম করে হয় না। যদি কোনোদিন তোমরা ট্রেনে যাতায়াত করো, তাহলে দেখবে
এক স্টেশন থেকে আরেকটা স্টেশনের মাঝখানের যে যখন আসে তখন দেখবে মাঝখানটা ধান ক্ষেত, গম ক্ষেত, নানা রকম শস্যের ক্ষেত থাকে, পাট ক্ষেত থাকে, কিন্তু দুম করেই ব্ল্যাঙ্ক হয়ে যায় না। জনবসতিও আস্তে আস্তে পাতলা হতে 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 সেখানে ক্ষেত বেড়ে যায়। তার মানে ঘনত্ব ধীরে ধীরে বাড়ে, কমে, ট্রানজিশন একটা পয়েন্ট আসে। ঠিক একই রকম ভাবে যুগের নিরিখে দেখা যায় প্রাচীন যুগ আর মধ্যযুগের মাঝখানে একটা ট্রানজিশন পয়েন্ট ছিল, যাকে বলতে পারি আমরা দুই রকম ভাবে। বলতে পারি পরবর্তী প্রাচীন যুগ, বা বলতে পারি আমরা আদি মধ্যযুগ। অর্থাৎ প্রাচীন যুগের ইতিহাস যখন আমরা পড়ি তখন যেমন আমরা একদম প্রোটো হিস্ট্রি থেকে শুরু করি বা প্রি হিস্ট্রি থেকে শুরু করি, অর্থাৎ মানব জীবন তার উত্থান কিভাবে আসছে, মানব সভ্যতার উত্থান কি করে আসছে, অর্থাৎ যাকে বলি আমরা হিউম্যান ইভলিউশন। অর্থাৎ প্রস্তর যুগ থেকে পড়াশোনা শুরু করে দিই, স্টোন এজ থেকে আমরা দেখা দেখে শুরু করি, এবং পরবর্তীকালে আস্তে 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 আমরা দেখতে পাই যে ষোড়শ মহাজন পদ হতে হতে বিভিন্ন রকম শাসকরা তাদের জায়গা ধরে নিয়েছিল, সারা ভারতবর্ষ তারা আয়ত্ত করেছিল। আর পরবর্তীকালে তার দেখতে পাই আমরা যে পালদের যুগ আসছে। তার মানে এই পাথরের যুগ থেকে পালদের যুগের এই মাঝখানের সময়কালটা হচ্ছে প্রাচীন যুগের গল্প বলতে পারি। পাল যুগের থেকে যদি দেখা যায় মধ্যযুগের ইতিহাস দেখি, তাহলে দেখবো মধ্যযুগ আমরা ধরেই নিচ্ছি আমাদের শুরু হচ্ছে সুলতানি আমল থেকে, কারণ মধ্যযুগে সুলতানি পিরিয়ড এবং তার উত্তরোত্তর পরবর্তীকালে আমরা মুঘল সাম্রাজ্যের ইতিহাস পড়ে থাকি। কিন্তু এই সুলতানি পিরিয়ড তো দুম করে শুরু হয়নি, তাই না? তো সেই নিরিখে এই সুলতানি পিরিয়ডের আগের যে পোর্শন সেটা আদি মধ্যযুগ, পালদের পরবর্তীকালের যুগটাকে পরবর্তী প্রাচীন বা আদি মধ্যযুগ বলে আমরা ডিফাইন করতে পারি। অর্থাৎ সুলতানি পিরিয়ড শুরু হচ্ছে যখন ওই সুলতান মাহমুদ, মোহাম্মদ ঘুরি এদের গল্প যখন শুরু হয়ে যাচ্ছে। আমি কোনো সাল টাল দিচ্ছি না, কারণ সাল মনে রাখতে সমস্যা হয়, আমার শুধু নয় তোমাদেরও হয়। কিন্তু যদি আমরা গল্পগুলোকে, ঘটনাগুলোকে পরপর ক্রোনোলজিক্যালি মনে করার চেষ্টা করি তখন কিন্তু সাল মনে থাকবে অটোমেটিক্যালি। সুতরাং আমাদের দেখার ভঙ্গিমা পাল্টে ফেলতে হবে। আবার যখন মুঘল যুগ চলছে তখন তো ইউরোপের লোকজন আসা শুরু করে দিচ্ছে, এটা তো নিঃসন্দেহে সত্যি কথা। কিন্তু মুঘল যুগের গল্প যখন শেষ হয়ে আসছে ঔরঙ্গজেবের আমল থেকে, তখন কিন্তু এটা পরবর্তী মধ্যযুগ বলতে পারি। আবার বলতে পারি আমরা প্রাক আধুনিক যুগ। তাহলে স্যার আধুনিক যুগ মূলত শুরু হচ্ছে কোন ফেজ থেকে? যখন স্যার 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়ে যাচ্ছে, মহাবিদ্রোহ হয়ে যাচ্ছে, গ্রেট রেভলিউশন আসছে। আর পরবর্তীকালের যে মূল সময়টা 1947, এই এরিয়াটাকে আমরা বলতে পারি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট বা ভারতের জাতীয় সংগ্রামের সময়কাল। অর্থাৎ মডার্ন হিস্ট্রি মানেই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট পড়ে ফেলবো এইটা কিন্তু নয়, তার মাঝখানের গল্পগুলোও জানতে হবে। অর্থাৎ মডার্ন হিস্ট্রির একটা বড়সড় জায়গা এইখান থেকে শুরু হয়, অর্থাৎ মুঘলদের শেষ জমানা এবং 1857 সালের যে মহাবিদ্রোহ, এর মাঝখানের ফেজটা বলা যেতে পারে আধুনিক যুগ বা প্রাক আধুনিক যুগের সূত্রপাত শুরু হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তাহলে স্যার আমরা যে মুঘল যখন পড়ে থাকি তখন আমরা জানি ওই ছোটবেলার গল্প, বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর কিংবা শাহজাহান কিংবা ঔরঙ্গজেব গল্পগুলো জানি। কিন্তু প্যারালাল ইউনিভার্সেও কিন্তু একটা গল্প চলছে যখন মুঘলদের গল্প শেষের দিকে চলে আসছে। ছোট্ট করে একটু সিনপসিস আমরা নিয়ে নিই, ছোট্ট করে যদি সেই সময় সিনপসিসটা নিয়ে নিই তাহলে কি কাণ্ড, এটা কি সিনেমা স্যার দেখতে পাচ্ছি। দেখো, যদি সিনেমার আকারে একটু ঘটনাগুলোকে মনে রাখার চেষ্টা করে দেখবে, সিনেমা যেমন অনেকদিন মনে থাকে যায়, কখন নায়ক উড়ে এসে মার দিয়েছিল আর 40 জন লোক ছিটকে গেছিল, আর কখন নায়িকা আঁচল তুলে উড়ে এসেছিল, এবার দৃশ্যগুলো তোমার মনে থেকে যায়। একরকমভাবে সিনেমাটিক ভিতরে যদি পড়াশোনা করি তাহলে আমাদের মনে থেকে যাবে। যখন দিল্লির দরবারে
ঔরঙ্গজেব প্রচন্ড পাওয়ার নিয়ে বসে থাকছেন, তারা ভারতবর্ষ পুরো একদম যখন তার একদম কমান্ডের মধ্যে রয়েছে, এই বিশাল বড় ভারতবর্ষকে কন্ট্রোল করার জন্য তিনি বিশাল বাহিনী তৈরি করছেন। বিশাল বাহিনী তৈরি করতে গিয়ে তিনি তার প্রচন্ড পরিমাণে কি বলবো ট্যাক্স বাড়াচ্ছেন সমস্ত রকম। বিশেষ করে তিনি গোঁড়া মুসলিম ছিলেন, ন্যাচারালি অমুসলিমদের উপর তাদের অত্যাচার বাড়ছে। আবার মুসলিমদেরও যে ওপর ট্যাক্স বাড়েনি তাও নয়, সবটা মিলিয়ে তার মধ্যে দিল্লিতে যে দরবারি যারা অভিজাত ব্যক্তি ছিল তাদের আবার ওই যাকে বলা হয় কিচেন ক্যাবিনেট টাইপের লোকজন, তাদের মধ্যে আবার গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে যাচ্ছে, নিয়ে গোলমাল। এবং এই ঔরঙ্গজেব তো দীর্ঘদিন ধরে ভারতবর্ষে শাসক হয়ে রয়েছিলেন, তোমরা সবাই জানো। তো এই সময় কিন্তু আঞ্চলিক বিক্ষোভগুলোও আস্তে আস্তে বাড়ছিল। যেমন মারাঠারা তাদের যে দাবি দাওয়া, এই দাবি দাওয়া নিয়ে এগিয়ে আসছিল, তেমনি পাঞ্জাবে দাবি দাওয়া নিয়ে বেড়ে আসছিল, একটা শক্তির উত্থান হচ্ছে। তেমনি বাংলা, বিহার, উড়িষ্যা জুড়ে কিন্তু বাংলায় নবাবী আনার শুরু হয়ে যাচ্ছে, তাই না? উল্টো দিকে এই সুদূর দিল্লি থেকে দাক্ষিণাত্যে পুরোপুরি ম্যানেজ করা মুশকিল হয়ে যাচ্ছিল। ধীরে 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 নিজামের উৎপত্তি হয়ে আসছে। পরবর্তীকালে আরো টুকরো হবে, আউধ বা অযোধ্যায় নবাবী আনা আসবে। আরো দেখা যাবে কর্ণাটকের জায়গাটায় যেখানে মহীশূরের শক্তি বিস্তারিত হবে, এবং এর ফাঁকেই বণিকের মানদণ্ড রাজদণ্ডে ঘনীভূত হয়ে যাবে। অর্থাৎ ধীরে ধীরে চলে আসবে ইংরেজ, ফরাসি লোকজন, এবং পরবর্তীকালে ইংরেজরা এই পুরো জায়গাটা পূর্ণরকমভাবে ক্যাপচার করবে। তার মানে দিল্লির যে মুঘল শক্তির অবক্ষয়, এটা একদিনে হয়নি, গল্প প্যারালালি হয়েছে। এখানেও ভাঙন ধরছে, অন্যদিক থেকেও আঞ্চলিক শক্তির বিস্তার হচ্ছে। তো সেই গল্পগুলো যদি দেখি, তাহলে মূলতই আমাদের জানতে লাগবে এই দিল্লিতে ক্ষমতা কিভাবে অবক্ষয় চলছে, তার অবনমন কি করে হচ্ছে। অর্থাৎ ঔরঙ্গজেব অবধি কিন্তু এক দেশ, একটা টাইট দেশ ছিল, কিন্তু তার পরবর্তীকালে যে শাসকরা এসছেন তারা কিন্তু টাইট শাসক ছিলেন না। তাই দেশের যে ভঙ্গুরতা সেটা আরো বেশি করে কিন্তু প্রকট হয়ে যায়। এই নিরিখে যদি পড়াশোনা শুরু করি, তাহলে আমাদের পোস্ট মুঘল এরা, বা রাদার বলা যেতে পারে ল্যাটার মুঘল পিরিয়ডটা পড়তে হবে। এখানে ঔরঙ্গজেবের পরবর্তীকালে যারা যারা ছিল তাদের গল্প জানতে হবে। আজকে যে ক্লাসটা আমরা আলোচনা করছি সেখানে মূলত আমরা আলোচনা করব ঔরঙ্গজেবের 3 সন্তান ছিল, মুয়াজ্জম, আজম শাহ, কামবক্স, এদের গল্প জানব। মুয়াজ্জমের পরবর্তীকালে তার 4 ছেলে ছিল, জাহানদার শাহ, আজিম উস শান, জাহান শাহ এবং রাফি উস শানের গল্প। এবং তারপরে শেষমেশ যিনি আসবেন সেটা হচ্ছে ফারুক শিকর। ফারুক শিকরের গল্প আজকে আমরা পড়ব না, কিন্তু এইখানে যে ট্রানজিশনটা শুরু হচ্ছে, ঔরঙ্গজেবের পরবর্তীকালে ক্ষমতার অবনমন আসবে, সেই গল্পগুলো পড়ব। মূলত মুয়াজ্জমকে নিয়ে গল্প শুরু হবে। ওকে, চলো দেখে নিই কিভাবে শুরু হচ্ছে গল্পটা। পরবর্তীকালের যে মুঘলদের সময়কালটা, সেটা মূলত টাইম পিরিয়ড হচ্ছে এইটা, 1707 থেকে 1858। অর্থাৎ 1707-এর সময় মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার মৃত্যু ঘটে। যদ্দূর মনে পড়ছে সেটা হচ্ছে 3 মার্চ। ঔরঙ্গজেবের যখন মৃত্যু হয়ে যাচ্ছে, সেটা মুঘল যে শক্তি, যে মুঘল দরবার, সেখানে একটা বড় সড়ো ট্রানজিশন চলে আসছে, সেটা দুর্বলতা তৈরি হয়ে আসছে।
ডেথ অফ আওরঙ্গজেব এটা একটা বড়সড় টার্নিং পয়েন্ট ক্রিয়েট করছে মুঘল শক্তির জন্য, এবং তারপরেই একদম র্যাপিডলি ডিক্লাইন হয়ে যাচ্ছে এই সাম্রাজ্য। ডিক্লাইন মানে ধীরে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। এরপরে এই যে এতদিন ধরে, দীর্ঘদিন ধরে মুঘল সাম্রাজ্যরা মানে রাজত্ব করছিল, সেই বাবরের আমল থেকে, এই বিশাল বড় গ্রেট মুঘল সাম্রাজ্য তার পতন নিশ্চিত হয়ে যাচ্ছে যখন গ্রেট রেভলিউশন বা মহাবিদ্রোহে, বা যাকে বলতে পারে সিপাহী বিদ্রোহের পরবর্তীকালে যখন বাহাদুর শাহ টু, যাকে জাফর বলা হয়, আর তাকে যখন ইংরেজেরা বন্দি বানাচ্ছে এবং পুরোপুরি ভেঙে চুরে শেষ হয়ে যাচ্ছে সমস্ত, এই মুঘল সাম্রাজ্যের পুরো সমাপতন হয়ে যাচ্ছে। তারপর এই যে জার্নি, এখানটাতে এই পরবর্তীকালের যারা মুঘল শাসক ছিল, অর্থাৎ ঔরঙ্গজেবের যারা উত্তরাধিকার ছিল, তাদের সেই যোগ্যতা ছিল না, যেটা শেষ পর্যন্ত মুঘল শাসক হিসেবে ঔরঙ্গজেব ধরে রেখেছিলেন। তাই এই যে শাসকগুলোর নাম আমরা পড়ব, এবং এরপরেও আরও আছে, আমরা পরপর পরপর প্রতিটা ক্লাসে সেগুলো আলোচনা করব। তো সেই শাসকদের যে কি ভুল বা কীভাবে গৃহযুদ্ধ কিংবা কীভাবে তাদের অযোগ্যতা প্রকট হচ্ছে, এইগুলো আমরা পুঙ্খানুপুঙ্খ গল্পের ছলে বোঝার চেষ্টা করব, সেখান থেকে তথ্য নেওয়ার চেষ্টা করব। ঠিক, চলো শুরুতেই আমরা শুরু করি এই মুয়াজ্জামের গল্প। কিন্তু মুয়াজ্জামের গল্প আসছে কিভাবে? দ্য মুঘল এম্পায়ার ডিক্লাইন্ড র্যাপিডলি আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব ইন 1707 সেঞ্চুরি। 1707 সালে ঔরঙ্গজেবের মৃত্যুর পর মুঘল সাম্রাজ্যের দ্রুত পতন ঘটে। This year is generally considered the differentiating to separate the era of the great Mughal from the lesser Mughals. অর্থাৎ যে শক্তিমান মুঘল সাম্রাজ্য ছিল, তা কিন্তু আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত মুঘল সাম্রাজ্যে রূপান্তরিত হয়ে যাচ্ছে। তাদেরকেই মূলত আমরা বলছি লেটার মুঘলস। ঠিক আছে, এই গল্পটা যদি আলোচনা করি যে মুঘল সাম্রাজ্যের পতন হচ্ছে কেন, মাধ্যমিকের সময় কিংবা তোমরা পরবর্তীকালে নাম্বারের জন্য পড়ে এসছো, কিন্তু অ্যানালিসিসটা বলে দেখতে হবে। যেমন বিভিন্ন রকম ঐতিহাসিক তারা যে কথাটা বলেন যে শুধুমাত্র ঔরঙ্গজেব পরবর্তীকালে শাসকরা মানে শুধুমাত্র অযোগ্যতার জন্যই ভেঙে চলে গেছে, আঞ্চলিক বিদ্রোহগুলো উত্থান হচ্ছে তার অযোগ্যতার জন্য, বিশাল বড় সাম্রাজ্যের জন্য নয়। বা যদি হয়েও থাকে শুধু একটা মাত্র কারণ নাই যে বিশাল বড় সাম্রাজ্য ছিল তাই। কীভাবে হচ্ছে? তার প্রথম কারণটা হচ্ছে ঔরঙ্গজেবের পরবর্তীকালে যারা ছিলেন, যাদেরকে আমরা পড়াশোনা করব, তারা মূলত ছিলেন দুর্বল শাসক, কুইক লিডারশিপ। তারা ঠিকঠাক এফিসিয়েন্ট সাকসেসার ছিলেন না। স্বাভাবিকভাবেই এই অযোগ্য লোকরা যখন ক্ষমতায় আসার চেষ্টা করছে, অর্থাৎ তোমরা দেখতেই পাচ্ছ আগেও ভাইয়ে ভাইয়ে মারপিট হয়েছে, এবং সেই মারপিট হয়ে এই যে তোমরা চার্ট দেখতে পাচ্ছ, সেখানে ক্ষমতা এসছে, চেয়ার নিয়েছেন, সম্রাট হয়েছেন, সব ঠিক আছে। কিন্তু পরবর্তীকালের যে ভাইয়ে ভাইয়ে যুদ্ধ এদের মধ্যে, এবং সেখানে যে গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই ব্যাপক হয়ে গেছিল, গৃহযুদ্ধ এত ব্যাপক হয়ে গেছিল, তারা কিন্তু এই দিল্লির যে চেয়ার তাকে রক্ষা করতে যে প্রয়োজনীয় দক্ষতা দরকার পড়ে, দক্ষতা কিন্তু আসছিল না। অর্থাৎ স্বাভাবিকভাবেই নিজেদের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। স্বাভাবিকভাবেই ভারতবর্ষের অন্যান্য অঞ্চলের লোকজন দেখছে যখন মুঘলের নিজেদের মধ্যেই মারপিট করছে, তাহলে আঞ্চলিক শক্তির বিস্তার আসছে এবং তারা স্বাধীন রাজ্য হওয়ার লড়াই লড়ছে। তখন আর মুঘল সাম্রাজ্যের আন্ডারে থাকার তাদের যে প্রবণতা, সেটা কিন্তু তাদের নষ্ট হয়ে যাচ্ছে। তারা কিন্তু স্বাধীনতা চাইছে, স্বায়ত্তশাসন চাইছে। অর্থাৎ একজন রাজা বা একজন শাসক সে দেশকে কন্ট্রোল করবে, এই রকম যোগ্যতাযুক্ত মানুষ চেয়ার তো পাচ্ছেই না, বরং উল্টে বেশ কিছু দরবারি অভিজাত ব্যক্তি তারা সেই শাসকদের যারা চেয়ার পাচ্ছেনও তাদেরকে এমনভাবে ম্যানিপুলেট করছেন, তারা একরকমভাবে শাসক তৈরির কারিগর হয়ে যাচ্ছেন,
কিন্তু শাসকরা ওই পুতুল নাচ করতে করতে নিজেরা দেশটাকে কিন্তু তারা ওই এক জায়গায় রাখতে পারছে না, বা মুঘল সাম্রাজ্যকে এক জায়গায় রাখতে পারছে না। অর্থাৎ সেই সময় বেশ কিছু কিং মেকার্সদের আবির্ভাব হয়ে যাচ্ছে। যেমন আমরা দেখতে পাবো মনির খান, যেমন দেখতে পাবো আমরা জুলফিকার খান, যেমন দেখতে পাবো আমরা সৈয়দ ভ্রাতৃদ্বয়। এরকম আমরা জিনিসগুলো দেখতে পাবো। ঠিক আছে, অর্থাৎ নোবেল পাওয়ারের উত্থান হচ্ছে। উল্টো দিকে আর কি কাণ্ড ঘটছে? কোর্ট ইন্ট্রিগস, অর্থাৎ দরবারি ঠিকঠাক ভাবে এই যে টাইটনেস সেটা থাকছে না। রিলিজিয়াস টলারেন্স, আঞ্চলিক শক্তিগুলো এমনভাবেই বিদ্রোহ করা শুরু করছে এবং গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই বেড়ে যাচ্ছে, স্বাভাবিকভাবেই কি হচ্ছে, আঞ্চলিক, মূলত ঔরঙ্গজেব কিন্তু গোঁড়া মুসলিম ছিলেন এবং তার উদ্দেশ্য একটা ছিল যে এক দেশ এক ধর্ম এরকমটাই। তিনি জোর জবস্তি করে কিন্তু চেষ্টা করতেন দেশটাকে এক রাখার। কোনো রকমভাবেই কোনো শক্তিকে বা বিশেষ করে অমুসলিমদেরকে রেয়াত দেননি। তোমরা সাম্প্রতিককালে বেশ কিছু ছবিতে, সিনেমাতে তোমরা তার যে কঠোরতা সেটা তোমরা দেখতে পেয়ে। কিন্তু ঔরঙ্গজেব উত্তর যে শাসকরা ছিল সেই শাসকরা কিন্তু অন্য ধর্মগুলোকে তারা কিন্তু আর সেরকমভাবে ধমক ধমক দিয়ে চাপে রাখতে পারেনি। রিলিজিয়াস টলারেন্স বেড়ে যাচ্ছিল, সেইভাবে বিদ্রোহ বেড়ে যাচ্ছে। এর ফলে কেন্দ্রে দিল্লিতে মুঘলদের যে কন্ট্রোল ছিল ঔরঙ্গজেবের আমল পর্যন্তও, এই কন্ট্রোলটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। অর্থাৎ অথরিটির ডিক্লিয়ান আসছে, শাসকের কথার যে দাম, ভ্যালু, তার কমে যাচ্ছে, অথরিটি থাকে। অর্থাৎ ওভারঅল সাম্রাজ্যে কন্ট্রোল থাকছে না, লস অফ কন্ট্রোল। এর ফলে কি হচ্ছে, ধীরে 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 ডিক্লাইন অফ দ্য মুঘল এম্পায়ার। ঔরঙ্গজেবের পরবর্তীকালে শাসকরা এই মুঘল সমাজের যে শৌর্য, যে বীর্য, যে দুর্দণ্ড প্রতাপ, যে ভাবধারা হচ্ছে না, মুঘল সাম্রাজ্যের সমতন হয়। এর জন্য শুরু হচ্ছে কার হাত দিয়ে? এই পরবর্তীকালের যারা মুঘল শাসক আসছে তারা যে প্যাঁচের মধ্যে পড়ে গেছিল বা তাদের যে অদক্ষতা কিভাবে আসছে, এর গল্প শুরুই করব আমরা ঔরঙ্গজেবের যে সন্তান, তার নাম কি বললাম, তিনজন সন্তান ছিলেন, মুয়াজ্জাম, আজম, কাম্বাক্স। ঔরঙ্গজেব যখন ৩রা মার্চ ১৭০৭ সালে মারা যাচ্ছেন, মানে তিনি তো একদম যাকে বলে ঘাঁটে যাবে তবু কিন্তু চেয়ার ছাড়বে না, এরকম প্রচন্ড পরিমাণে বয়স তার। আর ছেলেদেরই অলরেডি অনেক বয়স হয়ে গেছে। তখন তিনি বুঝতে পেরেছিলেন যে এই পরবর্তীকালে চেয়ার পাওয়ার জন্য ছেলেদের মধ্যেও শুরু হয়ে যাবে যন্ত্রণা। তখন তিনি একটা উইল বানিয়েছিলেন। উইল বানিয়ে সারা ভারতবর্ষের ঔরঙ্গজেবের আমলে টোটাল ২১খানা সুবা ছিল, প্রদেশ ছিল, অর্থাৎ রাজ্য ছিল। এখন যেমন ভারতবর্ষের ২৮খানা রাজ্য এবং ৮খানা ইউনিয়ন টেরিটরি, তেমনি ঔরঙ্গজেবের আমলে ভারতবর্ষের টোটাল ২১খানা সুবা ছিল, প্রদেশ ছিল। সেইগুলোকে ৩ ভাইয়ের মধ্যে মোটামুটি ভাগ বাটোয়ারা করে দিয়ে, যাতে মুঘল সাম্রাজ্য ভেঙে চুরে না যায়, স্বাভাবিকভাবে তার শান্তিতে যেন থাকতে পারে। কিন্তু যা হয়, ক্ষমতার স্বর, ক্ষমতা পাওয়ার যে লোভ লালসা, এই নিরিখে ৩ ভাইয়ের মধ্যে শুরু হয়ে যায় গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ একক নেতৃত্ব পেতে হবে, গোটা ভারতবর্ষের চেয়ার আমিই পাবো, অন্য কেউ ভাইরা পাবে। এই নিরিখেই মুয়াজ্জাম, আজম বা কামবক্সের মধ্যে লড়াই চলে। মুয়াজ্জাম যখন চেয়ার নেওয়ার চেষ্টা করবেন, দেখা যাবে সেই সময়তে তাকে মূলত সাহায্য করবে এই দুজন ব্যক্তি, তার নিজের ছেলেরা, এক জাহানদার শাহ আর আজিম শাহ। তাদের বলতে গেলে বলতে হয় যে ঔরঙ্গজেবের আমলেই বাংলার দায়িত্বে ছিলেন, সুবেদার ছিলেন আজিম শাহ। ব্যাপকভাবে টাকা পয়সা, সে সময় বাংলার তো একদম সোনার ভান্ডার, সোনার বাংলা বলা যেতে পারে, প্রচুর চাষবাস হয়, রেভিনিউ ভালো কালেকশন হয়। জাহানদার শাহর নেতৃত্বে বেশ কিছু সেনা তৈরি করেছিলেন। দিয়ে এই শক্তি কাজে লাগিয়ে মুয়াজ্জাম তার ভাইয়ের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং আজম শাহ
সেও বিদ্রোহ করেছিল এবং মূলত ঔরঙ্গজেবের আমলে যে দরবারি লোকজন ছিল, অভিজাত শ্রেণী ছিল, তাদেরকে প্রথম প্রথম কন্ট্রোল করে নিলেও পরবর্তীতে তিনি এতটাই উদ্ধত্ত ছিলেন, অ্যারোগেন্স ছিল, ওই দরবারি লোকজন তখন পুরোপুরি সাপোর্ট তাকে করেনি। বরং এক যুদ্ধে, একে বলা হয় ঝাঁঝাওয়ের যুদ্ধ বা সামারগড়ের যুদ্ধ, তাতে কিন্তু আজম শাহ হেরে যায়। মুয়াজ্জাম তার ভাইকে মারে এবং মুয়াজ্জাম সিংহাসন পায় এবং তিনি ঔরঙ্গজেবের পরবর্তীকালে প্রথম শাসক হন ল্যাটার মুঘল পিরিয়ড। অর্থাৎ ল্যাটার মুঘল পিরিয়ড শুরুই হচ্ছে মুয়াজ্জামকে দিয়ে। ঠিক পরবর্তীকালে দেখা যায় দক্ষিণে যিনি ছিলেন কামবক্স দায়িত্বে দক্ষিণ ভারতে, তখন মুয়াজ্জাম বলে যে দেখ বাবা, আমি উত্তর ভারতে কিন্তু জায়গা ধরে নিয়েছি, তুমি তার আন্ডারে থাকো এবং দক্ষিণ ভারতকে কন্ট্রোল করো, তুই তো আফটার অল আমার ভাই। কামবক্স বলেন না ভাই, আমার দিল্লি চাই, আমার পুরো গোটা দেশ চাই। ও বিদ্রোহ শুরু করে দেয়, সবটা মিলিয়ে ভাই ভাই আবার যুদ্ধ, এবং শেষমেশ হায়দ্রাবাদের যুদ্ধে কামবক্সকে হারায়। যুদ্ধ হারিয়ে যাওয়ার কিছুদিন পরে কামবক্স মারা যায় এবং তারপর তার ভাইরা যেহেতু মারা যাচ্ছে, সেই নিরিখে মুয়াজ্জাম কোনো রকমভাবে আর কাটা থাকলো না, পুরোপুরি চেয়ারে পেয়ে গেল, দিল্লির যে মুঘল সম্রাটের চেয়ার তিনি পেয়ে গেলেন। কিন্তু তিনি যখন চেয়ার পাচ্ছেনও, তার বাবাই যখন মারা যায় তখন কত বয়স হয়ে গেছে, তিনি যখন চেয়ার পাচ্ছেন তখনই তার বয়স হচ্ছে 69 ইয়ার, মানে বুড়ো বয়সে গিয়ে, রিটায়ারমেন্টের পরের বয়সে গিয়ে তিনি চেয়ার পাচ্ছেন। তো এই গল্পগুলো আমরা জানবো কি কি হয়েছে না হয়েছে। কি স্যার, চলে আসি গল্পগুলো জানার জন্য। ল্যাটার মুঘল পিরিয়ড আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব। আমি আবার বলছি, নোটগুলোর বাংলা নোটও কিন্তু করা আছে, ইংরাজি বাংলা দুটো মিলিয়ে যাতে তোমরা পড়তে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। এবং নোটগুলো দেখো, ডেসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম গ্রুপের, এখানে নোটগুলো কিন্তু পড়ে যাচ্ছে, তো অবশ্যই জয়েন করে যেও। ঠিক আছে, চলো, এটা বলছিলাম আফটার মুঘলস অ্যান্ড ইম্পর্টেন্ট ইভেন্টস, কি কি হয়েছে মুঘলদের সময়, কি ঘটনা ঘটছে। আফটার দ্য ডেথ অফ ঔরঙ্গজেব 1707, 1707 সালে যখন ঔরঙ্গজেব মারা যাচ্ছেন, a war of succession broke out among his three sons। একটু আগেই বলছিলাম তার তিন ছেলের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। মুয়াজ্জাম, যিনি ছিলেন কাবুলের গভর্নর, কাবুলের গভর্নর ছিলেন ঔরঙ্গজেবের আমলে, তার বড় ছেলে মুয়াজ্জাম। পরবর্তীকালে মোহাম্মদ খান বাক্স, বা যাকে কামবাক্স বলা হয়, তিনি দাক্ষিণাত্যের গভর্নর ছিলেন। এবং মোহাম্মদ আজম শাহ, আজম শাহ বলছিলাম, তিনি গুজরাটের শাসক ছিলেন। মানে এক একটা দিকে দায়িত্ব দিয়েছিল ঔরঙ্গজেব তিন ছেলেকে। ঠিক আছে, কাবুল এক, তোমার গুজরাট রিজিয়ন মানে বাংলা থেকে গুজরাট এই পুরো রিজিয়নটা, আর একটা হচ্ছে ডেকান দাক্ষিণাত্য। মুয়াজ্জাম ইমার্জ দ্য ভিক্টোরিয়াস অ্যান্ড অ্যাসেন্ডেড দ্য থ্রোন উইথ দ্য টাইটেল অফ বাহাদুর শাহ ওয়ান। এরই পরবর্তীকালে যে বললাম যুদ্ধ, সামারগড়ের যুদ্ধ বা হায়দ্রাবাদের যুদ্ধ বলেছি, এর মারফত কিন্তু মুয়াজ্জাম ঔরঙ্গজেবের পরবর্তীকালে সিংহাসনে পাচ্ছেন, সিংহাসনে আসীন হচ্ছেন এবং তিনি টাইটেল নিচ্ছেন, উপাধি নিচ্ছেন বাহাদুর শাহ ওয়ান বা প্রথম শাহ আলম। বাহাদুর শাহ ওয়ান বা প্রথম শাহ আলম। তাহলে এই মুয়াজ্জাম, শাহ আলম, বাহাদুর শাহ ওয়ান একই জিনিস, মুয়াজ্জাম। ঠিক আছে, এইগুলো কিন্তু সিম্পল। বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম বা মুয়াজ্জাম, এর সময়কালটা মূলত হচ্ছে 1707 থেকে 1712। 1707 থেকে 1712 হচ্ছে সময়কাল, অর্থাৎ ঔরঙ্গজেব মারা যাচ্ছেন এবং তারপর 1712 সাল পর্যন্ত তার সময়কাল চলছে। মানে মোটামুটি 5টা বছর তিনি চেয়ার পেয়েছিলেন। মুয়াজ্জাম ascended the throne and assumed the title of বাহাদুর শাহ ওয়ান, আগেই বলেছি, এবং তিনি চেয়ার পাচ্ছেন 63, এবং ওর ভাইদের গল্প হতে হতে একটু বেড়ে গেছিল, এটা 63 নয়, 69 ইয়ার্স। He followed a liberal policy towards the nobles and granted them the territories of their preference and promoted them। তিনি একটু উদার নীতিতে চলেছিলেন, তিনি জানেই যে চারিদিকে তো গোলমাল চলছে, সুতরাং যারা যারা অভিজাত লোকজন রয়েছে, যারা মনসবদার, যারা সুবেদার, যারা ছোট ছোট এলাকার যারা মাতব্বর, তাদেরকে একটুখানি নরমে গরমে চলতে হবে। পুরোপুরি গরম দেখালে আমি চেয়ারটা টিকিয়ে রাখতে পারবো না।
দিস লেড টু দ্য ওয়ার্সেনিং অফ দ্য স্টেট ফিনান্স। যখনই তুমি অন্যকে রেয়াত করবে তাহলে রাজকোষে কি চলে আসবে? তুমি বেশি বেশি করে তাদেরকে জায়গিরি দিয়ে দেবে, মনসবদার দিয়ে দেবে। মানে তুমি ধরো তোমার লোকজনকে একটু তোষামত করে নিজে পাওয়ার আসার চেষ্টা করছো, তোমার লোকজন টাকা খেয়ে উড়িয়ে দিচ্ছে। সুতরাং তোমার রাজকোষে কি হবে? ভাড়ার হবে। বুঝে নাও, হিস্ট্রি ইটসেলফ রিপিটস। মানে কেন কি হচ্ছে? এই এই যে মুঘল সাম্রাজ্যের পতন হতে পারে, ব্রিটিশদের পতন হতে পারে, কিন্তু কোনো রকম নাকি অন্য কিছু পতন হতে পারে না। ঘাস পাতা ফুল এগুলো সব নাকি টিকে থাকবে, সব হতে পারে? কোনোদিনই হবে না। ইতিহাস থেকেই এই জন্যই শিখতে হবে, অ্যাডমিনিস্ট্রেশন এখান থেকে শিখতে হবে যে কি কি ভুলভ্রান্তি হয়েছিল। এই জন্যই তোমাদের সিলেবাসে দেওয়া আছে বিউরোক্রেট হওয়ার যে লড়াই তুমি লড়ছো বাবা, তার অ্যাপ্রোচ দেখার চেষ্টা করো, কি গোলমাল চলছে। হি শোড দ্য টলারেন্ট অ্যাটিটিউড টুয়ার্ডস হিন্দুস দো হি নেভার অ্যাবলিশড জিজিয়া। জিজিয়া কর কিন্তু যেটা হিন্দুদের ওপর চাপানো হতো, সেটা কিন্তু তিনি তুলে দেননি। কিন্তু তিনি হিন্দুদের প্রতি সহনশীল মনোভাব দেখিয়েছিলেন, শুরুর দিকে নয়, পরের দিকে। কারণ গল্প ছিল আলাদা। গল্প ছিল কি? ওই যে বললাম তার ভাই ছিল কে? আজম শাহ। এই গল্পগুলো তোমাদের পড়তে হবে বা জানতে হবে। শুধুমাত্র নোট পড়লে কিন্তু পুরো ধারণা ক্লিয়ার হবে না। কেন স্যার? তার কারণ হচ্ছে তুমি যদি টেক্সট না পড়ো তাহলে কনসেপ্ট ক্লিয়ার হবে না। টেক্সট্রাম যে বইটি আছে সেখানটাতে তথ্যে পুরো একদম ভরপুর রয়েছে, কিন্তু পুরো পারসেপশন ক্লিয়ার হবে না। সেই নিরিখে কিছু ঠিকঠাক টেক্সট পড়ো, ঠিক আছে? তথ্যের জন্য স্পেকট্রাম ঠিকঠাক, তার সঙ্গে সঙ্গে যদি পার্সপেক্টিভ ঠিক করতে হয় তাহলে বেশ কিছু বই পড়তে হবে। কি স্যার? আজম শাহ মুয়াজ্জম যখন চেয়ার দাবি করছে, আজম শাহ বা কামবক্স এরা কিন্তু এই আঞ্চলিক শক্তিগুলোকে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছে। কাবুলের গভর্নর মুয়াজ্জম তিনি দিল্লিতে চেয়ার পাচ্ছেন এবং তার ভাইয়েরা যারা গুজরাট বাংলার দায়িত্বে দাক্ষিণাত্যের দায়িত্বে ছিলেন, তারা এখানকার লোকাল লোকজনকে একটু একটু করে ছাড় দিয়ে দিচ্ছে। তাহলে ভাই যখন আসবে চেয়ার পাওয়ার জন্য, তখন এই লোকগুলো কি করবে? করবেই। এরকম গল্প। ঔরঙ্গজেবের আমলে ঘোর শত্রু ছিল এই মারাঠা লোকজন। মূলত ঔরঙ্গজেব শেষের দিকে সারাটা জীবন ধরে মারাঠার শক্তির সাথে এতটাই যুদ্ধ বিগ্রহ করছিল, স্বাভাবিকভাবে তার যে শক্তির যে মেন অ্যাটেনশন অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে। আবার মারাঠা শক্তির যে একদম বলতে পারো কষের উকা মেন শিকদারা যিনি, অর্থাৎ শিবাজি, তার পৌত্র শাহু, শাহু যখন বন্দি থাকছে, বন্দিদশায় মুক্ত করে দিচ্ছে এই আজম শাহের লোকজন, মুক্ত করে দিচ্ছে। ঠিক আছে? এই আজম শাহরা দিয়েছিল, মুক্ত করে দিয়েছিল শাহুকে। ন্যাচারালি শাহু বা পরবর্তীকালে শিখ লোকজন পাঞ্জাবে এরা কি করবে? মাথা ছাড়া দিয়ে উঠবে। ন্যাচারালি প্রথম দিকে কিন্তু চেষ্টা করেছিল বাহাদুর শাহ ওয়ান বা শাহ আলম বা মুয়াজ্জম চেষ্টা করেছিল পুরোপুরি কন্ট্রোল করার। যখন দেখছে না হয়ে উঠছে না, তখন একটুখানি টলারেন্ট অ্যাটিটিউড নিচ্ছে। স্যার কি করে বুঝতে পারছি? ঠিক একই রকমভাবে আজম শাহ বা কামবক্স লোকজন কি করেছিল, দুজন বিদ্রোহী ছিল মুঘলদের আমলে, মারোয়ার এবং মেবার অঞ্চলে রাজা জয় সিং এবং অজিত সিং, তাদেরকেও কিন্তু মানে 7 সুবার মনসবদারি দিয়ে দিচ্ছিল এবং রাজা মহারাজা উপাধি দিয়ে দিচ্ছিল। বাধ্য হয়ে যখন পরবর্তীকালে অজিত সিং জয় সিংরা আসছে বাহাদুর শাহ বলেন যে না, আমরা মুঘল সাম্রাজ্য মেনে নেবো না, আমরা স্বাধীন রাজ্য চাই, আমাদের রাজ্য ফিরিয়ে দাও। তখন বলছেন না, তুমি আমাদেরই মুঘল সাম্রাজ্যের আন্ডারেই থাকো, তুমি তোমাকে আরেকটুখানি আমরা প্রিভিলেজ দিচ্ছি, অর্থাৎ টলারেন্স। ডিউরিং দিস রেইন ইন্ডিপেন্ডেন্স অফ মারোয়ার অ্যান্ড মেবার ওয়াজ অ্যাকনলেজড। ঠিক এই সময় কিন্তু এই মারোয়ার আর মেবার অঞ্চলের রাজত্ব, যেটা বলছিলাম জয় সিং অজিত সিং এর গল্প, তারা কিন্তু ইন্ডিপেন্ডেন্সই পেয়ে যাচ্ছে। হাউএভার সেটেলমেন্ট কুড নট রিস্টোর দি স্টেট বিকাম ফুললি কমিটেড ওয়ারিয়ার্স অফ দ্য মুঘল কজ। বোঝা গেল? অর্থাৎ এইগুলোতে কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে মুঘল শক্তির যে অবনমন কিন্তু হয়ে আসছে। আর রাজত্বকালেই মারোয়ার মেবারের যে স্বাধীনতা সেটা শিকার হয়ে যাচ্ছে এবং চুক্তির মারফত এই রাজ্যগুলোকে পুরোপুরি কিন্তু কন্ট্রোল করা যাচ্ছে না শুধুমাত্র। তারপরে স্যার কি জানতে পারবো?
হিস পলিসি অর্থাৎ মুয়াজ্জম বা বাহাদুর শাহ ওয়ানের যে পলিসি টুয়ার্ডস দ্য মারাঠাস ওয়াজ অলসো হাফ হার্টেড, পুরোপুরি করা কিন্তু মনোভাব তিনি করেননি। হি ডিড নট রেকগনাইজ শাহু, তিনি শাহুর যে শক্তি, মারাঠা শক্তি, তিনি সেটাকে কিন্তু রেকগনাইজ করতে পারেনি। হুম হি রিলিজড, তাকে ছাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে ছেড়ে দেওয়া হয়েছিল আজম শাহের আমলে। শাহুকে কিন্তু তিনি পুরোপুরি চিনে উঠতে পারেননি যে শাহুও কিন্তু বাঘ। অ্যাজ এ রাইটফুল মারাঠা কিং, অর্থাৎ মারাঠা শক্তির কিন্তু উত্থান হবে। হি গ্র্যান্টেড মারাঠা দ্য সর্দেশমুখী অফ দ্য ডেকান বাট ফেইলড টু গ্রান্ট দ্য চৌথ অ্যান্ড দাস কুড নট স্যাটিসফাই দেম ফুললি। দাক্ষিণাত্যে এই শাহুকে চাউথ দেওয়ার, চাউথ আদায় করার জন্য যে জায়গাটা, এটা তিনি পুরোপুরি স্যাটিসফাই করতে পারেননি। মারাঠাস দাস কন্টিনিউড টু ফাইট অ্যামং দেমসেলভস অ্যাজ ওয়েল অ্যাজ এগেনস্ট দ্য মুঘলস। যদি পুরো গল্প জানা যায়, শাহু যখন ফিরে এসেছিল মারাঠা শক্তিতে বন্দিদশা থেকে, আজম শাহ যখন তাকে ছেড়ে দিয়েছিল এই গৃহযুদ্ধ লাগাবার জন্য, উল্টো দিকে কিন্তু মারাঠা শক্তির মধ্যেও তারাবাইয়ের সন্তান শিবাজি টু আর এই দিকে পার্টিকুলার শাহুর মধ্যে কিন্তু কে চেয়ার পাবে তার মধ্যেও কিন্তু দ্বন্দ্ব চলছে। বাহাদুর শাহ ওয়ানের যিনি উজির, যাকে বলা হয় প্রধানমন্ত্রী, মুনির খাঁ, তিনি সতর্ক করেছিলেন, ঠিক আছে, যে তুমি এক কাজ করো, তারাবাইয়ের ছেলেকে বেশি করে পাওয়ার দাও বা ওকে অ্যাকনলেজ করো, তাহলে দেখবে মোটামুটি মুঘলদের আন্ডারে সমস্ত কিছু থাকবে, এই যে অস্থির অবস্থা সারা দেশ জুড়ে এটা কিন্তু থাকবে না। উল্টো দিকে তলার দিকের যে যিনি ছিলেন জুলফিকার খান, তিনি একজন বিখ্যাত মনসবদার, তারও পাওয়ার বাড়ছে, তাকেও জায়গিরদার করে দেওয়া হচ্ছে, তার পাওয়ার আরও বেড়ে গেছিল পরবর্তীকালে। এবং তিনি দাক্ষিণাত্যে থাকার জন্য তিনি কিন্তু দাক্ষিণাত্যের পলিটিক্স আরও বেশি করে জানতেন, আরও বেশি করে বুঝতেন। কিন্তু এই জুলফিকার খাঁ পরামর্শ দিয়েছিল বাহাদুর শাহকে, না ওটা করবেন না স্যার, আপনি শাহুকেই দিন, কারণ শাহু আরও বেশি করে তার টেনশন খাওয়াতে পেতে গেলে। কিন্তু বাহাদুর শাহ কি করেছিল, কারোর কথাই না শুনে, না উজির মুনির খান, না এই পার্টিকুলার জুলফিকার খানের কথা না শুনে দুজনকেই ভাগাভাগি করে দিয়েছিল, যে অ্যাকনলেজ করেছে। তারপরে কেউই কিন্তু পুরোপুরি মুঘলদের যে আন্ডারে থাকবো কিন্তু থাকতে পারেননি, হিসাবে গোলমাল করে ফেলেছে। এছাড়া জাট চিফ চূড়ামন, চূড়ামন তোমরা জানো জাট শক্তি, জাত বিদ্রোহ হয়েছিল, পরের গুলো সব পড়াবো। অ্যান্ড দ্য বন্দেলা চিফ ছত্রসাল জয়েন্ট হিম ইন হিজ ক্যাম্পেইন এগেন্স্ট দ্য শিখস, ঠিক আছে, শিখদের বিরুদ্ধে যে লড়াই লড়ছিল মুঘল সম্রাট বাহাদুর শাহ, সেখানে কিন্তু জয়েন করছে কারা, জাট শক্তির নেতা চূড়ামন এবং বুন্দেলখণ্ডের যে যিনি চিফ ছিলেন ছত্রসাল। হাই মানসাব ওয়াজ গ্রান্টেড টু দ্য 10th শিখ গুরু। শিখ বিদ্রোহ দমন করার জন্য শিখ গুরুকেও কিন্তু যথেষ্ট বড় রকমের একটা মনসবদার দিয়ে দেওয়া হয়েছিল, ঠিক আছে, শিখ গুরু মানে মানে দশম শিখ গুরুকে, গুরু গোবিন্দ সিংকে। হি হাউএভার হ্যাড টু ফেস রেবেলিয়ন ফ্রম বান্দা বাহাদুর, পরবর্তীকালে বান্দা বাহাদুরের নেতৃত্বে আবার বিদ্রোহ শুরু হয়ে যাচ্ছে। অ্যান্ড ইট ওয়াজ ডিউরিং দ্য কোর্স অফ হিজ ক্যাম্পেন আগেন্স্ট বান্দা বাহাদুর দ্যাট হি ডায়েড, পরবর্তীকালে বান্দা বাহাদুর মারা যাচ্ছে, বান্দা বাহাদুরের বিদ্রোহ আরো বেড়ে যাচ্ছে যখন তিনি এই বাহাদুর শাহ ওয়ান মারা যাচ্ছেন 1712 সাল নাগাদ। হি ওয়াজ গিভেন দ্য টাইটেল, যে তিনি অস্থির ছিলেন, ঠিকঠাক করে তিনি দূরদর্শী ছিলেন, তিনি উদারনীতির ছিলেন, কিন্তু প্রপার যে হ্যান্ডেল করে উঠতে পারলেন না, কারণ তিনি যখন চেয়ারটায় আসছেন তখন চেয়ার অলরেডি টলমল রয়েছে, পায়াগুলো দুর্বল ছিল। সেই জন্য তাকে বাহাদুর শাহ ওয়ানকে বা প্রথম শাহ আলমকে বা মুয়াজ্জমকে দিল্লির লোকজন যে নামে ডাকতো, সেটা কি নাম বলতো, শাহি বা শাহি বেখাবার। এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মনে রাখবে। শাহ ই বেখাবার কার উপাধি ছিল, প্রথম শাহ আলমের। এবার এই না উপাধিটা কে দিয়েছিলেন, কাফি খাঁ। কাফি খাঁয়ের মতো ঐতিহাসিকের বর্ণনা থেকে জানা যাচ্ছে দিল্লির লোক এই জন্য তাকে বলতো শাহ ই বেখাবার। আবার এই আজম শাহ এতখানি ঔদ্ধত্যপূর্ণ ছিল এবং শাহ আলমকে মানে মুয়াজ্জমকে বা প্রথম বাহাদুর শাহকে খুব বেশি পাতা দিত না, বড় দাদা কি আর করে নেবে, এতটাই ওরা ছিল। সেজন্য মুয়াজ্জমকে তিনি বলতেন বাক্কাল বা দোকানদার, কিন্তু পরবর্তীতে সেটা করতে পারেননি, তার জন্য সামারগারের যুদ্ধ বা ঝাঁঝাওয়ের যুদ্ধে তিনি হেরে যান।
মুয়াজ্জামের আমলের গল্পটা কি, বা বাহাদুর শাহ ওয়ানের গল্পটা কি, জিস্ট বলা যায়। জিস্টটা হচ্ছে তিনি সিংহাসনে আসীন হচ্ছেন, সিংহাসন তিনি পাচ্ছেন, তিনি উদার নীতি গ্রহণ করছেন, লিবারাল পলিসি নিচ্ছেন, তিনি হিন্দুত্বকে তিনি সহ্য করে নিচ্ছেন, বা যারা অমুসলিম তাদেরকেও তিনি সহ্য করে নিচ্ছেন। মারওয়ার আর মেবার তার শক্তি উত্থান হচ্ছে, রাজা মহারাজা উপাধি পেয়ে যাচ্ছে, মারাঠা রিকনসিলিয়েশন চলে আসছে, এবং উল্টো দিকে শিখদের বিরুদ্ধে তিনি লড়াই জারিয়ে রাখছেন। শিখ বিদ্রোহ কিন্তু শুরু হয়ে যাচ্ছে। শিখদেরকে সেরকমভাবে তিনি রেয়াত করেননি। এই সমস্ত নোট কিন্তু তোমাদেরকে বাংলায় দেয়া আছে। আবার মনে করিয়ে দিলাম, নোট কিন্তু সবই পড়বে টেলিগ্রাম গ্রুপে। এরপর এই মুয়াজ্জামের পরবর্তীকালে তিনি যখন মারা যাচ্ছেন 1712 সালে, তখন আবার গৃহযুদ্ধ। আর কার মধ্যে? ওই স্যার ভাইয়ে ভাইয়ে লড়াই। দেখো নামগুলো মনে পড়ছে, যা বলেছিলাম যে আজকে এদের গল্প পড়ব। এক কাজ করি, আমরা বরং একটু টেনে নিই, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এক সেকেন্ড বাবা। এই যে মুয়াজ্জাম চেয়ার পাচ্ছেন। প্রথমে এগুলো একটু লিখে রাখো, তো বলছিলাম খামারগড়ের যুদ্ধ, বা একে বলা হয় ঝাঁঝাওয়ের যুদ্ধ। ঝাঁঝাও এই যুদ্ধে হারাচ্ছে তার ভাইকে, তিনি জিতে যাচ্ছেন। পরবর্তীকালে মুয়াজ্জাম তার আরেক ভাই কামবক্সকে হারাচ্ছেন হায়দ্রাবাদের যুদ্ধ। এটা হয়েছে 1709 সালে হয়েছিল। তাহলে 5 বছরের মধ্যে 3-4 বছর তিনি শুধু ভাইদের সামলাতে গিয়ে আর আঞ্চলিক বিদ্রোহ সামলাতে গিয়ে তার চলে গেল। তিনি রাজত্ব কখন করবেন? কারণ তিনি তো ছিলেনই কম বছর সময়। 1707 থেকে আর চেয়ার পাওয়া আসছিল 1712 অবধি। তিনি সামলাবেন কখন? তিনি আসছেনই 69 বছর বয়স। তিনি যখন মারা যাচ্ছেন, প্রথম বাহাদুর শাহ বা মুয়াজ্জাম, তারপরে তার 4 ছেলে ছিল: জাহাঙ্গীর শাহ, আজিমুসান, জাহান শাহ, রাফিউস। সেম গল্প, ভাই ভাইয়ে দ্বন্দ্ব, কে একক নেতৃত্ব নেবে দিল্লিতে, কে আর নেবে। ঠিক আছে, সবাই মিলে করি কাজ, এসব নেই। কিন্তু এই পাওয়ার কে আসবে না আসবে। এই জাহানদার শাহ ছিল ফাঁকিবাজ, ল্যাথ খাওয়া লোক, কিন্তু উচ্চাকাঙ্ক্ষী। যোগ্য ঠিকঠাক লোক ছিল একটু আজিমুসান, তিনিও একদম খাটাখাটনি করা লোকজন, কিন্তু তারও উচ্চাকাঙ্ক্ষা ছিল। মূলত ঝামেলা বাঁধে জাহানদার শাহের সঙ্গে এই আজিমুসানের, মানে মূল যুদ্ধ শুরু হয়। পরে একে একে করে তিনি জাহান শাহকেও রাস্তা হারিয়ে দেন, রাফিউজ খানকেও রাস্তা থেকে হারিয়ে দেন, সরিয়ে দেন। এবং রাস্তা থেকে সরিয়ে দেন, এই যে তিনি সরাচ্ছেন, তাকে সাহায্য করেছিলেন কে? জুলফিকার খান। ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশনে জুলফিকার খান উল্লেখযোগ্য ব্যক্তি। কেন? আমাদের পরীক্ষায় একটা কোশ্চেন দেয়, বিশেষ করে WBCS এ বা অন্যান্য সিভিল সার্ভিস পরীক্ষায়, যে পাপেট রুলার বা পুতুল শাসক, যিনি নিজে কাজ করেন না, ঠিক আছে, তাকে নাচানো হয়, তিনি নাচেন, প্রথম কে ছিল? তখন অনেকেই উত্তর দেয় যিনি শাহ আলম, যে ইংরেজদের পাপেট হয়ে গেছিল। কিন্তু মনে রেখো, এই গল্প শুরু হচ্ছে আরো আগে। জুলফিকার খাঁয়ের যে দূরদর্শিতা, যে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গি, এই দৃষ্টিভঙ্গি থেকে তিনি নতুন এক ধরনের সংবিধান বলতে পারো তৈরি করার চেষ্টা করেছিলেন। তিনি এক ধরনের প্রচলন করার চেষ্টা করেছিলেন যে তিনি প্রধানমন্ত্রী, তিনি সাহায্য করছেন পলিটিক্স গোষ্ঠীদ্বন্দ্ব করে সব রকমভাবে তার 3 ভাইকে
সরিয়ে দিচ্ছেন এবং জাহাঙ্গীর শাহ চেয়ার পাচ্ছেন, ভালো কথা। এবং জুলফিকার খান চেয়ারে যখন আসছেন প্রধানমন্ত্রী হিসাবে, উজির হিসাবে, তখন এই ওয়াজির পদের গুরুত্ব তিনি বাড়িয়ে দিচ্ছেন, প্রধানমন্ত্রী পদের গুরুত্ব তিনি বাড়িয়ে দিচ্ছেন। তিনি বলছেন এমন এক ধরনের শাসক আনতে হবে যেখানে পুরো দেশের অ্যাডমিনিস্ট্রেশন সমস্ত কিছু ডিপেন্ড করবে ওয়াজির পদের মাধ্যমে। ওয়াজির মানে কি বলেছিলাম? প্রাইম মিনিস্টার। তাহলে যিনি ওয়াজির, যাকে বাংলায় উজির বলি, অর্থাৎ যাকে প্রধানমন্ত্রী বলা যেতে পারে, তিনি গোটা সাম্রাজ্য দেখবেন, অর্থাৎ তিনি হবেন ডি ফ্যাক্টো রুলার। তোমরা কনস্টিটিউশনে পড়ে থাকো রিয়েল এক্সিকিউটিভ। আর নমিনাল এক্সিকিউটিভ হয়ে যাবে তিনি শাসক, তিনি সম্রাট, অনেকটা প্রেসিডেন্টের মতো প্লে করবে, কিন্তু রিয়েল এক্সিকিউটিভ থাকবে পিএম এর হাতে বা ওয়াজিরের হাতে। এই কনসেপ্ট যেটা আজকের ইন্ডিয়াতে রয়েছে, এটা শুরু হচ্ছে কিন্তু এনার হাত ধরে, এবং বলা যেতে পারে সেই নিরিখে ভারতের প্রথম পার্টিকুলার পাপেট রুলার কে ছিল? জাহাঙ্গীর শাহ। তোমরা সতীশচন্দ্রের বই যদি পড়ে থাকো তাহলে তুমি কিন্তু এগুলো জানতে পারবে, যে গোষ্ঠীদ্বন্দ্ব, মুঘল যুগের দলদলি, তার রাজনীতি জানতে পারবে। স্যার গল্পগুলো পড়ি। জাহাঙ্গীর শাহ আসছে 1712 সাল 13 সাল নাগাদ। আফটার দ্য ডেথ অফ বাহাদুর শাহ, এ নিউ ফর্ম অফ পলিটিক্স ইমার্জড, এক ধরনের নতুন রাজনীতি তৈরি হচ্ছে in the Mughal political sphere, wherein the noble become kingmaker। একটু আগে বলছিলাম যে রাজা তৈরি, রাজাদেরকে পরিচালনা করার জন্য এক ধরনের মেশিনারিজ চলে আসছে। and the king's mere puppets, শাসকরা পুতুল হয়ে যাচ্ছে, এবং এই কিংমেকারদের হাতে তারা পুতুল নাচের মতো করে নাচ করছে। জাহাঙ্গীর শাহ ওয়াজ দ্য ফার্স্ট পাপেট রুলার ইন মুঘল ইন্ডিয়া। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখতে হবে। হি ওয়াজ সাপোর্টেড বাই জুলফিকার খান, তিনি পরবর্তীকালে ওয়াজির হচ্ছেন, হু হ্যাড দ্য রেইনস অফ দ্য এক্সিকিউটিভ ইন হিজ হ্যান্ড। তিনি আস্তে আস্তে এক্সিকিউটিভ অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন পুরোপুরি তুলে নিচ্ছেন। জুলফিকার খান বিল্ড ফ্রেন্ডলি রিলেশনস উইথ দ্য মারাঠাস। জুলফিকার খান দীর্ঘদিন ধরে দাক্ষিণাত্যের দায়িত্বে থাকার জন্য তিনি বুঝতে পেরেছিলেন মারাঠাদের সাথে সবসময় লড়াই করে চললে রাজকোষ কোনোদিন ঠিকঠাক থাকবে না। তার থেকে বন্ধুত্বপূর্ণ অবস্থান করো, রাজকোষকে ঠিকঠাক করে রাখতে হবে, আর রাজকোষ যদি ফাঁকা হয়ে যায় তাহলে সাম্রাজ্য ঠিকঠাক থাকবে না। ঠিক আছে, আমি জানি না তোমরা খবর দেখেছো কিনা, ডিএ কে ঠিকঠাক করে দেওয়ার জন্য, যদিও সেটা আবার কোর্টের গুঁতো খাওয়ার পর শেষ পর্যন্ত আরবিআই কাছে গিয়ে আবার হাত পাততে হচ্ছে, তো রাজকোষে আরো দেখা উচিত ছিল অনেক আগের থেকে। ঠিক আছে, এই যে আজকে হাত পাততে হচ্ছে আরবিআই এর কাছে গিয়ে, যে ঋণ হচ্ছে রাজ্যের, আমাদের রাজ্যে, এই ঋণটা কিন্তু কোনো রাজনৈতিক দলের ঋণ নয়, কারণ এটা রাজ্যের ঋণ, রাজ্যের মানুষের ঋণ। আমাদের ট্যাক্সের টাকায় কিন্তু সরকার চলে। এইখান থেকে, ইতিহাস থেকে আমাদের শিখতে হবে, বা তুমি যখন আমলা হবে, তুমি যে গঠনতন্ত্র বা সরকারতন্ত্রে তুমি কাজ করবে, সরকার কি করছে, কিভাবে চলছে, সেই দৃষ্টিভঙ্গিগুলো তাহলে তোমার কাজ করে পেরে উঠতে সাহায্য হবে। কারণ তুমি অবশ্যই বড় হওয়ার চেষ্টাই করবে, যে আরো বড় অফিসার হবে, আরো পরামর্শ দেবে। এটা তো আমলা ছিল, সেই আমলাতন্ত্রই তো গল্প। জুলফিকার খান বিল্ড ফ্রেন্ডলি রিলেশনস উইথ দ্য মারাঠাস, দ্য রাজপুতস অ্যান্ড ডিফারেন্ট হিন্দু ডিফেন্স। বিভিন্ন হিন্দু যারা শাসক ছিল, আঞ্চলিক শক্তি ছিল, বা শিখদের সঙ্গে, শিখ না, রাজপুতদের সঙ্গে, মারাঠাদের সঙ্গে কিন্তু তিনি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেন। হি অ্যাবলিশড জিজিয়া। জিজিয়া হিন্দুদের উপর চাপানো হতো, তিনি জিজিয়া করটা তুলে দিচ্ছেন, জিজিয়া কর তিনি তুলে দিচ্ছেন, তার মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চলে আসলো। অ্যান্ড গেভ দ্য টাইটেল মহারাজা টু অজিত সিং, যিনি ওই যে বলছিলাম মারোয়ারের যে শাসক, তাকে মহারাজা উপাধি দিয়ে দিচ্ছেন। অ্যান্ড মির্জা রাজ সাওয়াই টু জয় সিং, মির্জা রাজ সাওয়াই উপাধি তিনি দিয়ে দিচ্ছেন কাকে? জয় সিংহকে। তিনি কে ছিলেন? আম্বরের রাজা, আম্বরের গভর্নর। হি অলসো গ্রান্টেড দ্য চৌথ অ্যান্ড সরদেশ মুখী অফ দ্য ডেকান অফ শাহু, তিনি দক্ষিণাত্যের মারাঠার যে শাহু ছিলেন, শিবাজির পৌত্র, নাতি যাকে বলা হয়, তাকে চৌথ এবং সরদেশমুখীর দায়িত্ব দিয়ে দিচ্ছেন। However, the old policy of suppression was continued against বান্দা বাহাদুর and the Sikhs. যদিও শিখদের বিরুদ্ধে তিনি কিন্তু উদার নীতি পোষণ করেননি, শিখদের বিরুদ্ধে কিন্তু কড়া দমন নীতি তিনি দেখিয়েছিলেন।
জুলফিকার খায়ের দেখাচ্ছেন মানেই কার আমল ঘটনাগুলো ঘটছে, জাহানদার শাহ আমলে ঘটছে। জাহানদার শাহ এতটাই পাপেট, তার নিচু করার ছিল না। তাহলে মুঘল শাসক নিজে যদি পাপেট হয়ে যায়, তাহলে মুঘল সমাজও টিকে থাকবে কি করে? তার মানে আজকে এনে যাচ্ছে, কালকে অন্য লোক নাচা যাবে। সুতরাং ধীরে ধীরে মুঘল সমাজে পতন হওয়া শুরু হয়ে যাচ্ছে। নোট বাংলায় দেয়া আছে। জুলফিকার অলসো ট্রাইড টু ইমপ্রুভ দ্য ফিনান্সিয়াল সিচুয়েশন অফ দ্য এম্পায়ার। চাউদ সাদ্দেশমুখী দিয়ে দিচ্ছেন যাতে ভাগাভাগি হয়, মুঘল সমাজের রাজকোষে ভান্ডার আসে, যুদ্ধ বিগ্রহে যাতে টাকা পয়সা খরচা না হয়, সেগুলোর জন্য চেষ্টা তিনি করছেন। ফিনান্সিয়াল সিচুয়েশন, রাজকোষ ভরার করার তিনি চেষ্টা করছেন। চেকিং রেকলেস গ্রান্টস অফ দ্য জায়গিরস অ্যান্ড অফিসেস। এই যে জাহানদার শাহ এই মুয়াজ্জামের মতো যেন আর যত্রতত্র লোকজনকে ওই ব্যালেন্স করার জন্য, যারা অভিজাত বর্গ ছিল তাদেরকে যত্রতত্র জায়গির দিয়ে দাও, মনসবদার দিয়ে দাও, এই করলে যে শেষ পর্যন্ত রাজকোষ ফাঁকা হয়ে যাবে, সেটা তিনি করতে আটকানোর চেষ্টা করেছিলেন। তিনি কোনো রকমভাবেই অন্য লোকজনকে কিন্তু জায়গির বা মনসব দেওয়ার চেষ্টা করতে দেননি, যাতে রাজকোষ ঠিকঠাক থাকে। তাহলে বুঝতেই পারছো, যারা লোভী, যে দিল্লির বিভিন্ন গোষ্ঠী ছিল, অভিজাত সম্প্রদায় ছিল, তারা তো তাদের লোভ লালসা চরিতার্থ করতে পারছে না। ন্যাচারালি তারাও কিন্তু জুলফিকার খায়ের এগেন্সে চলে যাচ্ছে, কারণ তারা সেই যে লোভ, সেটা তো চরিতার্থ করতেই পারছে না। However, this Zulfikar Khan is infamous in history for introducing the evil practice of ijara revenue farming. এই জুলফিকার খাঁ হিন্দুদেরকে জিজিয়া কর বন্ধ করে দিচ্ছে, সারদেশ চাউদ দিয়ে দিচ্ছে, রাজপুত বা মারাঠা শক্তির সাথে ভালো সম্পর্ক করছে, সব মানা হচ্ছে। তিনি জঘন্য কুখ্যাত একটা কাজ করেছিলেন। সেই কাজটা কি? হচ্ছে ইজারা বা রেভিনিউ ফার্মিং করা। অর্থাৎ তোমাকে এমনভাবে একটা চাষ করতে হবে যে চাষটা পুরোপুরি হয়ে যাবে ট্যাক্স, অনেকটা সেই নীলকর চাষেরদের মতো, পুরোটাই তাদের হয়ে যাবে। ঠিক আছে? অর্থাৎ সেখানে কৃষকদের যে দুর্দশা, যে ধর্মের লোকই হোক না কেন, তাদের কিন্তু অবস্থা খুব বেড়ে যাচ্ছে। তাহলে স্যার আমাদের জেনে নেওয়া উচিত হোয়াট ইজ ইজারা বা রেভিনিউ ফার্মিং জিনিসটা কি। ইজারা সিস্টেম এর দু তিনটে ভালো দিক খারাপ দিক দুটোই আছে। ভালো দিক কি ছিল? যদি সরকার নতুন করে কোনো ট্যাক্স চাপায়, স্বাভাবিকভাবেই রেভিনিউ আর শ্রীবৃদ্ধি হবে, টাকা পয়সা আসবে সরকারের ঘরে, রাজকোষ বৃদ্ধি হবে। ঠিক আছে? আর যে যে জায়গায় ট্যাক্স কালেকশন ঠিকঠাক হচ্ছিল না, সেই জায়গাগুলোতে কি হবে? এফিসিয়েন্সি লেভেল বেড়ে যাবে। এটা হচ্ছে সরকারের রাজকোষের জন্য ভালো দিক। খারাপ দিকটা কি ছিল? কৃষকদের অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল, ইকোনমিক ইনইকুয়ালিটি চলে আসছিল, যাদের চাষবাসের অবস্থা খুব খারাপ তারা আরো দরিদ্র হয়ে যাচ্ছিল। তো সমাজ ব্যবস্থায় অর্থনীতির কিন্তু বৈষম্য আসছিল, এবং যারা এই ট্যাক্স কালেকশন করবেন তারা জোর জবরদস্তি করে অনেকের ওপর ট্যাক্স কালেকশন করছিলেন, সেই টাকাগুলো তারা নিজেরাই কিন্তু খেয়ে নিচ্ছে, কিন্তু রাজার রাজকোষ ভরছে না। অর্থাৎ করাপশনের নতুন জন্ম হয়ে যাচ্ছে, এবং এইটা জঘন্যতম একটা সিস্টেম করেছিলেন এই জুলফিকার খাঁ। পরবর্তীকালে জাহানদার শাহ ফেভারিট লেডি, যে রাজা কিছুই করতে পারছে না, যে রাজা পুরোটাই নাচছে জুলফিকার খানের ইশারায়, সে আর কি করবে? তার একটা প্রেয়সী থাকবে। এই প্রেয়সীর নাম কি? লাল কনওয়ার, ডান্সিং গার্ল। এই লাল কনওয়ার আবার কি করবে? তিনিও একটু মাতব্বরি করার চেষ্টা করবে, যা বলবে তাই তিনি শুনবেন, কারণ তিনি তো পুরোপুরি পাপেট। জাহানদার শাহের আমলে এই লাল কানওয়ারও কিন্তু তার দরবারে ডমিনেট করার চেষ্টা করেছিল, এবং পরবর্তীকালে জুলফিকার খাঁও কিন্তু একে আবার আটকানোর চেষ্টা করছে, যাতে পুরোপুরি মাতব্বরি করতে না পারে। হি ওয়াজ ডিফিটেড বাই ফারুক শিওর সাপোর্টেড বাই সাইয়াদ ব্রাদার্স। এই যে এত লাফালাফি কাণ্ড চলল, জুলফিকার খাঁ তিনি নতুন করে আমলাতন্ত্রের বীজ বুনলেন, নতুন করে তিনি সংজ্ঞা পাল্টালেন, ওয়াজিরের ক্ষমতা দেখালেন। জাহানদার শাহকে তিনি তো এনেছিলেন, এই জাহানদার শাহকে জুলফিকার খাঁ আনলো, এনে তিনি শাসন ব্যবস্থা পুরো পোল পাল্টাচ্ছেন। আনছেন কি করে? তার আজিমুস শান
জাহান শাহ কিংবা রফিউস খানকে তারা কতল করে দিচ্ছে জাহানদার শাহ, কার সাহায্য নিয়ে? জুলফিকার খানের সাহায্য নিয়ে। এবার আজিমুস খানের যিনি ছেলে, তার নাম কি? ফারুক সিও। সে তার জ্যাঠা কাকাদের এবং তার নিজের বাবার মৃত্যুর বদলা, এবং সেও যেহেতু আফটারঅল ওই দিল্লির চেয়ার পেতে হবে, তার জন্য তো তার তো লোভ ছিলই। সবটা মিলিয়ে এই ফারুক সিও শেষ পর্যন্ত সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে জুলফিকার খাঁকে খতম করবে এবং তার জেঠু জাহানদার শাহকে খতম করে, লাল কানওয়ারের সবাইকে খতম করে তিনি সিংহাসনে আসীন হবেন। ঠিক, এবং তিনি আসীন হচ্ছেন কবে? 1713 সাল নাগাদ। এবার এই জুলফিকার খাঁয়ের থেকে পাওয়ার হস্তান্তরিত হচ্ছে কিরকম ভাবে? কার হাতে? সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাতে ক্ষমতা হস্তান্তরিত হচ্ছে। তাহলে সেই নিরিখে আমাদের যেটা জানতে লাগবে সেটা হচ্ছে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের গল্প। ঠিক, তো আমরা একটু ব্রিফ পড়বো সৈয়দ ভ্রাতৃদ্বয়ের গল্প, কিন্তু মনে রেখো সৈয়দ ভ্রাতৃদ্বয়ের হাত ধরেই কিন্তু ফারুক সিওরের উত্থান হচ্ছে। তাই পরবর্তী ক্লাসে আমরা, পরের ঠিক ক্লাসেতে আমরা এই ফারুক সিওর বা তার পরবর্তী সেই শাসকগুলো আছে তাদের ইতিহাস পড়ব। আজকে জাস্ট শুধুমাত্র আমরা সৈয়দ ভ্রাতৃদ্বয় এবং তার কি কাণ্ড, তার পাওয়ার কি করে আসছে সেটা জাস্ট ইন ব্রিফ দেখে নেব, যাতে পরের দিনের ক্লাসটা আমরা এনজয় করতে পারি বা সেই দৃষ্টিভঙ্গি নিয়ে আসতে পারি। কি স্যার? সৈয়দ ব্রাদার্স, যার একজনের নাম ছিল আব্দুল্লাহ খান টু এবং আরেকজনের নাম ছিল সৈয়দ হুসেন আলী খান। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পুরোপুরি নাম কি? একজনের নাম হচ্ছে আব্দুল্লাহ খান টু, আরেকজনের নাম সৈয়দ হুসেন আলী খান। এরা মুঘলদের আমলে পাওয়ারফুল নোবেল পার্সন ছিলেন, মানে কিং মেকার ছিলেন, এবং তারা এই মুঘলের পতনের আমলে, মুঘল যুগ যখন শেষ হচ্ছে সেই আমলে তাদের পাওয়ার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। তারা মূলত পাঞ্জাবের মুসলিম ছিলেন এবং তারা মাহাতি বেরার যে ক্লেন, যে বংশ, মূলত বারহা ডাইনেস্টির অংশ বলে তারা নিজেরা দাবি করেন, এবং তারা বলেন তারা যেহেতু ইসলামিক প্রফেট মোহাম্মদের অংশ, ডিসেন্ডেড, বংশধর, তাই তারা আসলে সৈয়দ। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের নামটা তাহলে আসছে কোথা থেকে? তারা যেহেতু ইসলামিক প্রফেট মোহাম্মদের অংশধর, তাই তারা সৈয়দ বলে নিজেদেরকে ক্লেম করতেন। বাট তারা আসছে কোথা থেকে? বারহা ডাইনেস্টি, সাদাতি বারা যে পার্টিকুলার ক্লেন পাঞ্জাবি মুসলিম সম্প্রদায়, সেখান থেকে তারা উঠে আসছে। The brothers became highly influential in the Mughal court after Aurangzeb's death. ঔরঙ্গজেব মরে যাওয়ার পরবর্তীকালে, মৃত্যুর পরবর্তীকালে এদের ক্ষমতা, এদের ইনফ্লুয়েন্স আস্তে আস্তে বাড়ছে। And became de facto sovereigns of the empire when they began to seat and unseat empires. তার একটা সময় কি করছে? মুঘল শক্তির, মুঘল সম্রাটদেরকে কে ঢুকবে কে বেরোবে পুরোটা তারা কন্ট্রোল করছে। প্রথমে তারা ফারুক সিওরকে নিয়ে আসছে, ফারুক সিওর তাদের কাছে আর কি চাইছে, পরবর্তীকালে ফারুক সিওরকে তারা সরিয়ে দিচ্ছে। পরবর্তীকালে তোমরা জানোই যে দ্বিতীয় শাহজাহান যাকে বলা হয়, বা পরবর্তীকালে আরো মোহাম্মদ যাকে বলা হয়, আমাদের ওই কি বলে মোহাম্মদ শাহ, এদের প্রত্যেককে নিয়ে আসছেন। রোশন আলী যাকে বলা হয়, এদের প্রত্যেককে নিয়ে আসছেন, দরবার করছেন, শেষ পর্যন্ত তারা নিজেরাও শেষ হচ্ছেন। অর্থাৎ তারা মুঘল দরবারে সম্রাট তৈরি করছেন। জুলফিকার খাঁ তো নয়, একজনকে এনেছিল জাহানদার শাহকে, তারা বারবার করে কিন্তু চেঞ্জ করছেন মুঘল শাসক। They restored Mughal authority to Ajmer in Rajasthan. আজমেরে মুঘল শাসন ব্যবস্থা তারা আবার নতুন করে কায়েম করছেন। উইথ দ্য সারেন্ডার অফ মহারাজা অজিত সিং, যে অজিত সিংকে পাওয়ার দেওয়া হয়েছিল জুলফিকার খাঁয়ের আমলে, যে অজিত সিংকে পাওয়ার দেওয়া হয়েছিল বাহাদুর শাহ হওয়ার আমলে, মুনিম খাঁয়ের আমলে, তাদেরকে কিন্তু সরিয়ে দিয়ে আজমেরকে আবার ইনক্লুড করে নেওয়া হচ্ছে, পার্টিকুলারলি কার আমলে? ফারুক সিওরের আমলে, মুঘলদের আমলে। অ্যান্ড জাট লিডার চূড়ামন, জাট লিডার জাট দমন করছেন, জাট শক্তির বিনাশ করছেন। যে জাটদেরকে সাহায্য নিয়ে বাহাদুর শাহ হেল্প নিচ্ছেন শিখদের বিরুদ্ধে লড়াই করার জন্য, পরবর্তী জাটদেরই দমন করে দিচ্ছেন এই সৈয়দ ভ্রাতৃদ্বয়। ডিউরিং দ্য রুল দ্য শিখ রেবেল বান্দা বাহাদুর ওয়াজ ক্যাপচার্ড অ্যান্ড এক্সিকিউটেড। আবার শুধু জাটদের দমন নয়, মারাঠাদের দমন নয়, সরি রাজস্থানী রাজপুতদের দমন নয়, তিনি বান্দা বাহাদুরকে কিন্তু ধরে ফেলছেন এবং তাকে
তার মৃত্যুদণ্ড হচ্ছে তাদেরই হাত ধরে। অর্থাৎ তারা যে পাওয়ারফুল কূটনৈতিকবিদ ছিলেন, বা তারা পাওয়ারফুল রাজনীতিবিদ ছিলেন, বা তারা পাওয়ারফুল পলিটিক্সটা বুঝছেন, এক্সিকিউশন করতেন, সেটা কিন্তু তার এই বৈশিষ্ট্য থেকে জানতে পারছি আমরা। আর কি করেছে সৈয়দ ভ্রাতৃদ্বয়? সৈয়দ ভ্রাতৃদ্বয় এঙ্গেজড ইন রিক্রুটমেন্ট অফ দ্য সোলজার। তারা ভালো ভালো সৈন্য তৈরি করার চেষ্টা করেছিল, যাতে তারা এই সৈন্যদেরকে যা বলবে সৈন্যরা তাই করবে। মানে নিজের কন্ট্রোলে তারা সিলেকশন করতো যে কারা স্টাফ হবে আর কি। যদিও ভেরি ফিউ হুম ওয়ার নট সাইয়াস, সবাই তো সৈয়দ হতো না, তো খুব কম পরিমাণের লোকজন, নন মুসলিম বা বাড়া লোকজন, তারা কিন্তু আসলে এই দলে যোগদান করতে পেরেছে। বাট তাদের সিলেকশন ছিল যে কারা সৈন্য হবে, মানে সিলেক্টিভ লোকজনকে তারা সোলজারে রিক্রুট করেছিল। এম্পাওয়ার বাহাদুর শাহ ওয়ান when died in 1712, যখন বাহাদুর শাহ ওয়ান 1712 সালে মারা যাচ্ছে, অ্যান্ড হিজ সাকসেসর জাহানদার শাহ, যখন তিনি চেয়ার পাচ্ছেন জাহানদার শাহ তার বাবার জায়গাতে, ওয়াজ অ্যাসিসিনেটেড অন দ্য অর্ডার্স অফ সৈয়দ ব্রাদার্স। জাহানদার শাহকে মারা হচ্ছে কে? মারা যাচ্ছে কার নির্দেশে? সৈয়দ ভ্রাতৃদ্বয়ই মারছে, তাদের নির্দেশে মারা যাচ্ছে। এবং চেয়ার পাচ্ছেন কে? ফারুক শিয়র চেয়ার পাচ্ছেন। ইন দ্য ইয়ার 1713, জাহানদারস নেফিউ ফারুক শিয়র became the emperor also with the help of these সৈয়দ ব্রাদার্স। ফারুক শিয়র সিংহাসন পাচ্ছেন জাহানার শাহের জায়গাতে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের সাহায্য নিয়ে। হিজ রেইন মার্কড দ্য অ্যাসেন্ডেন্সি অফ দ্য ব্রাদার্স। পরবর্তীকালে যারা যারা এসছিল, শাসক হয়েছিল, তারা প্রত্যেকে কিন্তু এই সৈয়দ ভ্রাতৃদ্বয়ের কথা মতোই এসছে এবং গেছে। তো সৈয়দ ভ্রাতৃদ্বয় যখন ছিল, তখন ভারতবর্ষে সৈয়দ ভ্রাতৃদ্বয়ের পুরো মুঘল সমাজের তারাই বলতে পারো একরকম কন্ট্রোল করেছে। আপামর ভারতবর্ষের পুরোটাই কিন্তু কন্ট্রোল করতো তখন কারা? সৈয়দ ভ্রাতৃদ্বয় কন্ট্রোল করতো। মানে কতখানি তারা কূটনীতিবিদ ছিলেন, কতখানি দক্ষ শাসক ছিলেন তারা, মানে সেই অ্যাডমিনিস্ট্রেশন। সৈয়দ সৈন্যরা নিযুক্ত ছিলেন, ঠিক আছে। এবং শেষমেশ ওই যে বললাম ফারুক শিয়র, এদের সাহায্য নিয়েই কিন্তু চেয়ার হয়েছিলেন বা সম্রাট হয়েছিলেন। These সৈয়দ ব্রাদার্স কনস্পায়ার্ড দ্য সেন্ট নিজামুল মুলক। সেই সময় আরেকজন ব্যক্তি ছিলেন যিনি যোগ্য, যিনি কূটনীতিক ছিলেন, যিনি যোগ্য অ্যাডমিনিস্ট্রেটর ছিলেন। তো তিনি দেখেছিলেন যে এই লোক যদি, সৈয়দ দুই ভাই কি দেখছিল, যে এই লোক যদি থেকে যায় দিল্লিতে, তাহলে ওদের চেয়ার আবার মুশকিল হয়ে যাবে। তাই জন্য ওরা কি করেছিল, একে ট্রান্সফার করে দিয়েছিল নিজামুল মুলককে। কোথায় দিয়েছিল? দাক্ষিণাত্যে প্রেরণ করে দিয়েছিল। দিল্লিতে যখন সৈয়দ ভ্রাতৃদ্বয় দুই ভাই মিলে পাওয়ার এনজয় করছে, তখন এই নিজাম উল মুলক তার দক্ষতা, তার কূটনীতি, তার যে ব্যাপকতা, সেইটাকে মাথায় রেখে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল দাক্ষিণাত্যে, যে তুমি দক্ষিণ ভারত সামলাও, তুমি উত্তর ভারতে এসো না, তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। ইন দ্য ইয়ার 1719, দ্য ব্রাদার্স ব্লাইন্ডেড। পরবর্তীকালে তাদেরকে অন্ধ করে দেওয়া হয়, ডিপোস্ট করা হয়, মার্ডার, সরি, এই ভাইয়েরা কাকে মার্ডার করে? এই ফারুক শিয়রকে অন্ধ করে দেয়, ডিপোস্ট করে এবং খুন করে দেয়। সৈয়দ ভ্রাতৃদ্বয় শেষ পর্যন্ত ফারুক শিয়রকে যখন যাকে টেনে নিয়ে আসলো, তাকেই আবার শেষ পর্যন্ত মেরে দিল। দে দেন অ্যারেঞ্জড ফর হিজ ফার্স্ট কাজিন। পরবর্তীকালে তোমরা জানো রাফি উজ দারাজাদ, বা তারা পরবর্তীকালে রাফি উজ উল্লাহ, যাকে শাহজাহান টু, যাকে বললাম দ্বিতীয় শাহজাহান বলা হয়, এদেরকে এনেছিল। এগুলো ডিটেলে আমরা পড়বো, আমরা জাস্ট সৈয়দ ভ্রাতৃদ্বয়ের অ্যাঙ্গেল থেকে দেখে নিচ্ছি, এখন জাস্ট দেখছি। পরবর্তীকালে আরেকজনকে প্রকৃত ক্ষমতায় নিয়ে আসছেন এই ভ্রাতৃদ্বয়, যাকে আমরা বলছি মোহাম্মদ শাহ, বা যাকে রঙ্গিলা বলছি। যদিও পরবর্তীকালে এই মোহাম্মদ শাহের শাসন ব্যবস্থায় সৈয়দ ভ্রাতৃদ্বয় এতটাই নাক গলিয়েছিল, শেষমেশ তিনি ওই দক্ষিণ ভারতের নিজামুল মুলককে বলেন যে তুমি আমাকে হেল্প করো, এই দুই ভাইকে হাঁটাও, আর এদের মানে সমস্ত ব্যাপারে নাক গলানো ভালো লাগছে না। তখন এই নিজামুল মুলক তার সাহায্য নিয়ে শেষ পর্যন্ত এই দুই ভাইকে, মূলত সৈয়দ হুসেন আলী খানকে খুন করা হয় ফতেপুর সিক্রিতে 1720 সাল নাগাদ, আর সৈয়দ হুসেন আলী খানকে বিষ দিয়ে দেওয়া হয়, পয়জন করা হয় 1722 সাল নাগাদ, এবং তাদের সমপতন হয়ে যায়। সৈয়দ ভ্রাতৃদ্বয়ের অবস্থাও খারাপ হয়, কর্মফল যাকে বলে। হোয়াট এভার, যে জিস্ট আমরা পড়ছিলাম, যদি ঠিকঠাক করে মন দিয়ে ক্লাসটি শোনো, তাহলে সেখান থেকে আমরা স্যার কি জানতে পারলাম?
মুঘল সাম্রাজ্যে ঔরঙ্গজেব পরবর্তীকালে 1707 সালের উত্তর সময়ে তার প্রথম সন্তান বাহাদুর শাহ ওয়ান, অর্থাৎ তার আসল নাম মুয়াজ্জম ছিল, তিনি সিংহাসন পাচ্ছেন। তার পরবর্তীকালে জাহানদার শাহ সিংহাসন পাচ্ছেন। এনার সময়কাল 1707 থেকে 1712, এনার সময়কাল 1712 থেকে 1713, বেশি দিন সময় পায়নি। এবং এর মধ্যে কিন্তু জুলফিকার কা তার যে বিউরোক্রেসিটা দেখিয়ে দিয়েছিল। এবং পরবর্তীকালে 1707 থেকে 1713 থেকে 1719 পর্যন্ত ফারুক শাহের রাজত্বকাল আসবে, যেটা এখনো পড়িনি। অর্থাৎ এই দুখানা যে জায়গা দেখলাম, দুখানা শাসকের গল্প, সেখানে বুঝতে পারা যাচ্ছিল যে অভিজাত সম্প্রদায় বা যারা নোবেল পার্সন, যারা যারা কিং মেকার, এদের ভূমিকা কতখানি বেড়ে গেছিল। অর্থাৎ দিল্লির দরবারে মুঘলদের ক্ষমতা বেড়ে যাচ্ছে এবং আঞ্চলিক শক্তির উত্থান হচ্ছে, এবং ধীরে সুস্থে যে ফাঁক ফোকর তৈরি হয়ে যাচ্ছে, এই ফাঁক ফোকরে ধীরে ধীরে ঢুকে পড়বে বাইরের লোক। ঠিক আছে, এরকম ভাবেই আমাদের এই আধুনিক ভারতের ইতিহাস চর্চা গল্পের ছলে দেখব, এবং তারপরে কোয়েশ্চেন অ্যান্সার করবো। একটা চ্যাপ্টার হয়ে যাওয়ার পর কোয়েশ্চেন অ্যান্সার তো অবশ্যই করবো, তার আগে পুরো গল্পটা পড়বো। নোটটা ঠিকঠাক করে একটু দেখে নেবে, টেক্সট ঠিকঠাক করে একটু পড়ো, তাহলে দেখবে ক্লাসের মধ্যেই পড়া তৈরি হয়ে যাবে। আজকে এই অবধি রাখছি, পরের দিন পরের গল্প নিয়ে দেখা হবে। প্রত্যেকে ভালো থাকো, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।